বলেই কেটে দিল ফোন। দ্রুত নামলো কাউন্টার থেকে। এরই মধ্যে রিক্সা পেল। এখান থেকে হেঁটেই যাওয়া যাবে ব্রিজের কাছে। জোর হলে 6 থেকে 7 মিনিট লাগবে। কিন্তু স্পর্শীর পা চলছে না। মনে হচ্ছে কেউ শক্ত করে টেনে ধরে রেখেছে। 2.5 মিনিটের মধ্যেই ব্রিজের নিচে থামলো রিক্সা। ব্যাগ থেকে টাকা দিয়ে ছুটে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। ওটা তো ওই তো দেখা যাচ্ছে আরশিকে। ওদিকে তাকিয়ে কথা বলছে ছেলেটার সাথে। স্পর্শী এগিয়ে গেল। আলতো করে হাত ছুতেই চমকে পেছনে তাকালো আরশি। মুহূর্তেই বিড়াল ছানার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আলগোছে আরশির পেছনে গেল। বোনের ডান হাতটাকে শক্ত খুঁটির ন্যায় জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে পাভেলের দিকে চেয়ে রইল। স্পর্শী নির্জীব। পাভেলের দিকে তাকাতেই মাথা চুলকে অন্যদিকে তাকালো। আমতা আমতা করে বলল, আপনার বোনকে সহি সালামতে আপনার হাতে পৌঁছে দিলাম। যা হয়েছে সব এই পর্যন্তই। এবার আপনি আপনার রাস্তায়, আমরা আমাদের রাস্তায়। ভবিষ্যতে আর কখনো দেখা না হোক, এটাই চাওয়া। আসছে। বলেই ধূপধাপ পা ফেলে ব্রিজের ওপাশ দিয়ে নেমে গেল। এতক্ষণে যেন হাড় তার খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। আশেপাশে অজস্র মানুষ। পাভেল ভয়ে ছিল, না জানি এখন ঠাস করে মেরে দেয় গালের মুপর। তখন কি করতো সে? মেয়েদের সাথে মারামারি করতো নাকি সে? আল্লাহর কাছে কোটি শুক্রিয়া যে সবটা ভালোই ভালোই মিটে গেছে। এবার কোনোভাবে এই সাভার থেকে বের হতে পারলে হয়। পাভেল যেতেই আরশিকে গা ছাড়িয়ে সামনে টেনে আনলো। ইস, মুখটা কেমন শুকিয়ে গেছে তার বিড়াল ছানাটার। দু হাত দিয়ে আলগোছে টেনে বুকে জড়িয়ে ধরলো। আরশিও লেপ্টে রইল অনেকক্ষণ। দুজন নির্বিকার, যেন কিছু বলার ভাষা নেই। আলগোছে হাতের কবজি ধরে আরশিকে নিয়ে রাস্তায় নামলো স্পর্শী। রিক্সা ডাক দিয়ে চলল বাসার উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেল তারা। কলিং বেল বাজাতেই গেট খুলল পিপাসা। আরশিকে দেখতেই হাউ মাউ করে কান্না করে জড়িয়ে ধরল। কিছু বলার প্রয়াস করতেই স্পর্শী ইশারায় বারণ করল। থেমে গেলেন তিনি। তারপর হুট করে জিজ্ঞেস করলেন, তোর না পিরোজপুরে যাওয়ার কথা ছিল? মাথা নাড়ালো স্পর্শী। বলল, ওরাই পৌঁছে দিয়ে গেছে। দ্রুত রান্নাঘরে ছুটলেন পিপাসা। বললেন, আমি ভাবলাম তোদের আসতে আরো দেরি হবে, তাই তো রান্না করিনি। তোরা বস, আমি নুডলস রান্না করে দিচ্ছি। মাথা নাড়িয়ে আরশিকে নিয়ে রুমে চলে গেল স্পর্শী। তার গায়ে নতুন ড্রেস। সেদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর জামা কই আর এটা কার? কিছুটা ভীত সন্ত্রস্ত হলো আরশি। বলল, এটা পাভেল ভাই কিনে দিয়েছে, আর আমারটা ওর ঘরেই রেখে দিয়ে এসেছে ভুলে। স্পর্শী অন্যদিকে তাকালো। মাথার ভেতর অজস্র প্রশ্নেরা খোঁচাচ্ছে উত্তর জানার জন্য। কিন্তু এই সময় আরশিকে প্রেশার দেওয়া কোনোভাবেই উচিত হবে না। নিজের সমস্ত প্রশ্নকে গিলে ফেলে উঠে রুমের বাইরে গেল। মায়ের রান্না হয়ে গেছে। গ্লাস এবং জগ সাথে কিছু কাঁটা চামচ নিয়ে চলে এলো রুমে। তার মাও নুডলস হাতে পিছু পিছু এসেছেন। বিছানার উপর বেড়ে মেয়েদের সাথে নিজেও বসলেন। স্পর্শী কাউকে পাত্তা না দিয়েও খেতে আরম্ভ করলো। ভীষণ খিদে পেয়েছে। বিপাশা ছোট মেয়ের হাতে বাটি তুলে দিয়ে বললেন, আম্মু খাও। সামান্য ঢোক গিল আরশি। সবার সাথে নিজেও 1 চামচ মুখে নিল। তারপর রেখে দিতেই ভ্রু কুচকে ফেললো স্পর্শী। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, খাচ্ছিস না কেন? নড়ে চড়ে উঠলো আরশি। আমতা আমতা করে বলল, আমার পেট ভরা, ঢাকা ঢুকেই পাভেল ভাইয়ের সাথে খেয়েছি। আটকে উঠলো পিপাসা। স্পর্শীর উদ্দেশ্যে বলল, পাভেল ভাই আবার কে? স্পর্শী শান্ত কণ্ঠে বলল। যে ছেলেটা ওকে নিয়ে এসছে। এরপর আরশির উদ্দেশ্যে বলল। তা কি খেয়েছিস? আসন নিয়ে বসে বলল। ভ্রু চাউমিন। কুচকে হেয়ালির সাথে স্পর্শী বলল, বাবা, নতুন জামা, চাউমিন, বেশ ভালোই তো। শান্তিতে ছিলি, তাই না? বাটি রেখে আরশিকে টেনে কাছে নিল পিপাসা, স্পর্শীকে ধমক দিয়ে। তুই থাম। বলে মাথায় হাত বুলিয়ে বলল, ও মা, তোর সাথে ওরা খারাপ কিছু করেনি তো? এখান থেকে কিভাবে নিয়েছিল তোকে? আরশি মায়ের কোলে শুলো। পা দুটো তুলে জানালার গ্রিনে রেখে দিল। আমি তো তোমাকে আপুর কথা বলার জন্য পার্লারে যাচ্ছিলাম, এর মধ্যে রাস্তায় এক মোটা তাজা লোক এসে বলল তুমি ওনাকে পাঠিয়েছো ফোন দেওয়ার জন্য। আমি বললাম এখন পারবো না, আম্মুর কাছে যাব। তারপর উনি বললেন তাহলে আমার সাথে চলো। তারপর তো আমি উঠে গেলাম। এরপরে কি একটা নাকের কাছে স্প্রে করলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। তেতে উঠলো স্পর্শী। বলল, কেন? তুমি কি একটা বাচ্চা যে গাড়িতে উঠতে বলবে আর হনহনিয়ে উঠে যাবি? হুম, আজকাল বাচ্চারাও তো তোর থেকে চালাক। তুই খামচি মারতে পারলি না? হাতে নখ রাখিস কেন? খামচি মেরে চোখের ঢেলা ঢোলা বের করে দিবি। এরপর যা হবে হোক। আগে তো নিজের সেফটি। তা নয়, তা করবি কেন? সারাক্ষণ পেট গাদিয়ে খাবি আর ভেটকি মাছের মতো বিছানায় পড়ে উল্টাবি। তোর এই একটা কাজের জন্য কতটা দৌড়তে হয়েছে তা কি তুই জানিস? তোর খাওয়া বন্ধ,
সামান্য একটু বুদ্ধি নেই মাথায়, ঢেঁড়স কোথাকার। আর সে মাথা নিচু করে ছল ছল চোখে সবটা শুনল। পিপাসা আবারও জড়িয়ে নিল নিজের সাথে। এরপর স্পর্শীর উদ্দেশ্যে বলল, ও কি তোর মতো সব বোঝে? এইটুকু মেয়ে আমার, ও কি করে প্যাচগোজ বুঝবে এসবের? ওর সাথে তোর তুলনা দিচ্ছিস? আগে ও তোর মতো হোক, তারপর বলিস। এরপর আরশির উদ্দেশ্যে বলল, ও মা, এতদিন কি খেয়েছিস তুই? তোকে কি খেতে দিয়েছে ওরা? মায়ের বুকের মধ্যে মাথা গুছলো আরশি। বলল, এখান থেকে যাওয়ার পর সারাদিন রাত আমি তো অজ্ঞানই ছিলাম। মাঝখানে একটু বিকেলের দিকে উঠলাম। হোমা, ওই ঢ্যামরা ব্যাটা আবার আমাকে স্প্রে করে দিল। এরপর তো পরের দিন সকালবেলা পাভেল ভাই আসলো। তারপর থেকে সকাল বিকাল রাতে ওই খাবার দিয়ে যেত। দুপুরে বিরিয়ানি, সকালে পরোটা, রাতে গ্রিল আনতে আমরা খেতাম। বলতে বলতেই উৎফুল্ল আরশি বসে পড়ল বোনের সামনে। বলল, জানো আপু, আমাকে একদিন রাতে ফুচকা এনেও খাইয়েছে পাভেল ভাই। স্পর্শী চোখ দুটো ছোট ছোট করে তাকালো। বলল, তুই কি কিডন্যাপ হয়েছিলি নাকি শ্বশুর বাড়ি গিয়েছিলি? বাহ, দারুণ আপ্যায়ন তো করেছে আপনাকে। আমারই এখন যেতে ইচ্ছে করছে। থেমে মায়ের দিকে তাকিয়ে বলল, এগুলো গুছিয়ে রেখে আসো তো, এখন ঘুমাবো সবাই, এরপর বিকালে উঠে রান্না করে নিব। পিপাসা উঠে গেলেন। মুহূর্তেই আরশিকে টেনে কাছে আনলো স্পর্শী। নিচু কণ্ঠে কঠোর হয়ে বলল, একদম ভয় পাবি না, আর না তো লজ্জা পাবি। যা জিজ্ঞেস করছি ঠিকঠাক ভাবে উত্তর দিবি। ওরা কি তোকে বাজেভাবে ছুঁয়েছে? কতক্ষণ অজ্ঞান ছিলি তুই? আর তোকে কি ওরা অজ্ঞান করেই রাখতো? কজন ছেলে ছিল? যেখানে রেখেছি সেটা কি কোনো গোডাউন নাকি রুম ছিল? ঠিকঠাক ভাবে উত্তর দিবি। ঘাবড়ে গেল আরশি। আপু তাকে ঠিক কি বোঝাতে চেয়েছে সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে সে। নিচু কাপা কাপা কণ্ঠে বলল, আপু, তুমি বিশ্বাস করো, এমন কিচ্ছু হয়নি। আমাকে এখান থেকে অজ্ঞান করে নিয়ে যাওয়ার পর একটা গোডাউনে রেখেছে। লম্বা রুমটা সব সব বস্তা ছিল আশেপাশে। ওখানেই এক কোণে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কাউকে দেখিনি। তারপর যখন চিৎকার করলাম, হুট করে যেন বাইরে থেকে দরজা খুললো, এসেই আবার স্প্রে করে দিল। এরপর পরের গভীর রাতে ঘুম ভাঙলো, আওয়াজ করেনি কোনো। সকালে পাভেল ভাইকে দেখে কান্না করে দিয়েছিলাম। তারপর উনি ওই লোকটাকে বকেছে, আমাকে বলেছে যদি চেঁচাই তাহলে হাত পা বেঁধে রেখে অজ্ঞান করে দেবে। তাই আর চেঁচাইনি। বিশ্বাস করো, আমার সাথে কেউ বাজে কিছু করেনি। আর ওই রুমের মধ্যে পাভেল ভাই ছাড়া আর কেউ আসেনি। শুধু রুমের বাইরে মাঝে মধ্যে ওই লোকটাকে দেখতাম, হয়তো বাইরে দিত আমায়, আর কিচ্ছু না। স্পর্শী চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, ওই এমপি যে তোরা, ওই যে সব সময় পাঞ্জাবি পরা থাকে আর চুলগুলো পেছনে ঝুটি করা থাকে, ওই লোক যায়নি কখনো? আরশি মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিয়ে জানালো, এই রকম লোক কখনো আসেনি তার কাছে, আর সে চেনেও না এই এমপিকে। বলেই কান্না করে দিল। মুখ চেপে ধরলো স্পর্শী। বলল, হইছে হইছে, বুঝছি আমি, আর কাঁদতে হবে না, এবার ঘুমো। এরই মধ্যে বিপাশা এলো। ক্লান্ত চোখে মেয়েদের পাশে শুয়ে পড়লেন। আজ কতদিন পর একটু শান্তিতে ঘুমাবে তারা। ধীরে ধীরে মায়ের দিকে ঘুরলো আরশি। একেবারে লেপ্টে রইল বুকের মাঝখানটায়। চোখ বুঝতেই মুচকি হেসে জড়িয়ে ধরলো মাকে। গত 3 দিন তার কাছে স্বপ্নের মতো ছিল। কিডন্যাপ হয়ে যদি ক্রাশের এমন আদর আপ্যায়ন দেখা পাওয়া যায়, তাহলে এমন অপহরণ আরো 5 বার হতে রাজি আরশি। আলতো করে চোখ বন্ধ করে ভাবতে লাগলো গত 3 দিনের কথা। জ্ঞান ফিরতেই জেগে উঠলো আরশি। উফ, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার। আশপাশ ঘোলা লাগছে ভীষণ। হয়তো প্রায় সন্দেহ হয়ে এসেছে। রুমের এপাশে ওপাশে সব মুখ বাঁধা বস্তা। একটা বস্তা ধরে উঠে দাঁড়ালো আরশি। দরজায় ধাক্কা দিয়ে কেউ আছেন? ডাক দিতেই হুড়মুড় করে কেউ দরজা খুলল। দ্রুত স্প্রে বের করে মুখে দিতেই আরশি পুনরায় অজ্ঞান। এরপরে জ্ঞান ফিরল ঠিক 3:30টায়। চোখ খুলেই দেখলো অন্ধকার। চারপাশে সাদা বস্তাগুলো এক একটা সাদা কাপড়ে মোড়া মরদেহ ঠেকছে আরশির কাছে। 2 হাত দিয়ে মুখ চেপে কান্না করে দিল আরশি। কিন্তু কেউ সাড়া দিল না। পরবর্তীতে আবারও পড়ে রইল সেভাবে ফ্লোরে। চেষ্টা করলো ঘুমানোর। এরপর সকালে কিছু চেঁচামেচির আওয়াজে ঘুম ছুটে এলো। উঠে উকি মারতেই দেখলো দরজা খুলছে কেউ। দ্রুত লুকিয়ে পড়লো বস্তার আড়ালে। পাভেল রাগী স্বরে পাহারা দিতে থাকা লোকটার উদ্দেশ্যে বলল, সারা রাতে লাইটটাও জ্বালিয়ে দাওনি, খাবার তো দূরের কথা। আরশি উকি মারলো। পাভেলকে দেখেই পিলে চমকে উঠলো তার। কিন্তু সামনে বেরোলো না। পুরো রুমে চোখ বুলিয়েও কাউকে দেখলো না। পুনরায় ছেলেটাকে ধমক মারার প্রয়াস করতেই দেখলো বস্তার ওপাশ দিয়ে জামা দেখা যাচ্ছে। ধীর পায়ে হেঁটে পেছনে গেল আরশির, কিন্তু টের পেল না সে। উল্টো পাভেল দেখার জন্য উকি মারলো আবারও।
কিন্তু পাভেল নেই। পেছনে কারো অস্তিত্ব অনুভব করতেই তাকালো। মুহূর্তেই পাভেলকে দেখে চিৎকার করে 2 হাত পিছিয়ে গেল। চুপ করো, ভয় পেও না, কিচ্ছু করবো না আমি। পাভেল বলল, কিন্তু আরশি শুনল না। আবারও চিৎকার করতে ধমক মেরে বলল, যদি আরেকবার চেঁচাও তো হাত পা বেঁধে স্প্রে করে ঘুম পাড়িয়ে দেব। আরশি চুপ করে গেল। মুহূর্তেই আবার ঠোঁট ভেঙে কান্না করে দিল। ভীষণ খিদে পেয়েছে, কাল থেকে না খেয়ে আছে। কান্নারত কণ্ঠে বলল, আমার খিদে পেয়েছে, কাল থেকে কিচ্ছু খাইনি আমি। দ্রুত উঠে পড়ল পাভেল। বাচ্চা মেয়ে, অথচ এখনো না খেয়ে আছে। উঠে ছেলেটিকে কিছু বলতেই সে চলে গেল। কিছুক্ষণ পর নিয়ে এলো বিরিয়ানি। কিছুটা অস্বস্তি লাগলেও খেয়ে নিল আরশি। এভাবেই ধীরে ধীরে কিছুটা ভয় কাটল। দিনের প্রায় 3-4 বার দেখা করে যেত পাভেল। সাথে আনতো পছন্দের খাবার। পাভেলের উদ্দেশ্যে একটাই ছিল, যাতে এই মেয়েকে ছাড়ার পরেও কখনো ভাইয়ের নামে বাজে কথা না ছড়াতে পারে, যেন আঙ্গুল তুলতে না পারে। দিনের শুভ্র আলো ধীরে ধীরে তার অস্তিত্ব হারাচ্ছে। সাথে সাথে ধরণীতে প্রবল হচ্ছে এক অভিশপ্ত অন্ধকার, যার তীব্র এই কালো ছায়া শহরের প্রতিটা প্রান্তে এক নতুন অঘটনের জন্ম দিচ্ছে। এ যেন প্রকৃতিরই নিয়ম। রাতের আঁধার শুরু হওয়া মাত্রই অলিতে গলিতে বেড়ে যায় পৈশাচিক কিছু কালো হাতের বিচরণ, যেগুলো ধীরে ধীরে প্রকট হয় শরীরে, দেবে যায় কিছু কামক চামড়ার উপর। পিঠের উপর আলতো বিষধর ছোঁয়াটা হুট করে নিচে নামলো। কোমর জড়িয়ে পেটের কোণে যেতেই খুব করে ধরে ফেললো সেই হাত। এটারই অপেক্ষা করছিল স্পর্শী। কখন হাতটা নিচে নামবে আর কখন সেটা সে নিজের থাবার মধ্যে পাবে। অস্ফুট স্বরে ছেলেটি আর্তনাদ করে উঠল। উঠবেই তো, এটা তো থাবা নয়, এ যেন কোনো ভয়ঙ্কর সাপের বিষ দাঁত। হাতের প্রতিটা লম্বা নখের কোণ ঢুকিয়ে দিয়েছে চামড়ার মধ্যে। প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। হাতের নখ ঢোকানোর ফলে নিজেও আঙ্গুলে ব্যথা পাচ্ছে স্পর্শী, কিন্তু সেটা প্রতিপক্ষের থেকে কম। তুমি অপর পক্ষকে গুলি ছুঁড়ে প্রতিহত করবে, অথচ দগ্ধ মেটালে হাতের তালু পোড়াবে না, এটা তো হতে পারে না। খামচে ধরা অবস্থাতেই পেছনে ফিরল স্পর্শী। পায়ের হিল দিয়ে চেপে ধরল ছেলেটার পায়ের পাতা। আলতো হেসে জিজ্ঞেস করলো, এতক্ষণ তো ভালোই লাগছিল, এখন লাগছে না? জোয়ান ছেলেটা ভয়ার্ত চোখে তাকালো। বাস ভরা যাত্রী, কোনোভাবে স্পর্শী চিৎকার মারলেই সে গণধলাই খাবে। এর থেকে এমন যন্ত্রণাই ভোগ করা উত্তম। পুরো ধামরাই ন্যাশনাল কলেজ থেকে রেডিও কলোনি পর্যন্ত এই বিশ্বজ যন্ত্রণা শিকার হলো ছেলেটি। বাস থামতেই একে একে বের হয়ে গেল অধিকাংশ। হাত পা ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো স্পর্শী। এরপর বলল, আপনার ভালো লাগেনি, আমার কিন্তু মজাই লেগেছে। যাই হোক, এরকম মজা প্রতিদিন পাওয়ার জন্য বসে বাসে প্রত্যেকটা মেয়েকে উত্ত্যক্ত করবেন কেমন? বলেই নেমে গেল। তীব্র ঘৃণায় চোখে পানি এসে গেল। কেন তার জীবনটা এমন হলো? কেন এত সংগ্রাম তাকেই করতে হবে? একটা মেয়ে যতই সাহসী সচেতন হোক না কেন, এই রাতের আধারের কাছে তার হার মানতেই হবে। কেন তার একটা সুন্দর পরিবার হলো না, যেখানে সে হতো রাজকন্যা, আর বডিগার্ড হিসেবে চারপাশে থাকতো বাবা ভাই? কেন তার বাবা মারা গেল? কেন তার ভাই নেই? কেন কোনো পরিবার নেই? না আছে মামা নানা, আর না তো আছে বাবা দাদা। আচ্ছা, সে কেন পরগাছা? এই পৃথিবীতে শুধু মা ছাড়া আর কেউ নেই। বাবার কুলেরও নেই, মায়ের কুলেরও নেই। সবাই কি একসাথে মারা যায়? আচ্ছা, বাবার বাড়িটাও কি এক সময় অস্তিত্বহীন হয়ে যায়? জানে না সে। উত্তর নেই তার কাছে। উত্তর দেয়নি পিপাসা। সব সময় এড়িয়ে গেছে, না হয় রেগে গেছে। মায়ের রাগকে ভয় পেয়ে আগ বাড়িয়ে আর জিজ্ঞেস করতে পারেনি তারা। আজ বাবা কাকা ভাই থাকলে কেউ কি এভাবে তাদের ঠুনকো ভাবতো? গায়ে হাত তোলার আগে 100 বার ভাবতো অমুকের বোন। টোকা লাগলেও ওর ভাই তুফান বয়ে আনবে। কিন্তু না, নেই এমন কেউ। থাকলে কি আজ এতটা ছুটতে হতো? কেউ কি পারতো আর সে কিভাবে তুলে নিতে? ভাবতে ভাবতে গেটের সামনে চলে এলো। রাতের টিউশন আজ থেকে বাদ। এতটা সাহসীও হতে চায় না স্পর্শী, যেখানে সম্ভ্রম নিয়ে টানাপোড়ন হয়। আজ তার কিছু হলে ফ্যামিলিতে এমন কেউ নেই যে খুঁজবে। হ্যাঁ, পারবে। শুধু মা আর ছোট বোনটা পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারবে, আর রাস্তায় পড়ে মাথা ঠোকাতে পারবে। গেটে টোকা মারতেই খুলে দিল পিপাসা। থমথমে মুখে ভেতরে ঢুকলো। মাকে পাশ কাটিয়ে চলে গেল রুমে। আর সে ফোন টিপছে উপর হয়ে। ধীর পায়ে তার পাশে গিয়ে বসলো। পিপাসা চিন্তিত ভঙ্গিতে রুমে ঢুকলো। বলল, বেতন কি দেয়নি? তোর কি টাকাটা খুব প্রয়োজন? আমার থেকে নিয়ে নে, কত টাকা লাগবে? স্পর্শী পার্স থেকে টাকাটা বের করে বলল, 2 মাসে 16,000 পেতাম, দিয়েছে 15,000। ওরা মনে করে আমি উড়ে উড়ে গিয়ে স্টুডেন্ট পড়াবো। আরে আমার যে গাড়ি ভাড়া লাগে সেটাও মাথায় রাখে না ওরা। আর পড়াবো না, এমনিতেও রাতের বেলা আর কোনো টিউশন নেব না। সায় দিল পিপাসা। মাথায় হাত দিয়ে বললেন, তোকে তো কতবার বলেছি দরকার নেই এসব টিউশনের। আমি কি কম ইনকাম করি? তোর যদি একান্তই নিজের কাজ করতে ইচ্ছে হয়
তাহলে পার্লারে গিয়ে 2 ঘন্টা সময় দে। তোর হাতের সাজানোর ধরন তো বেশ সুন্দর, আর আমারও বাড়তি লোক রাখা লাগবে না। এমনিতেও 2 জন নিতে হবে সামনের মাসে। মাথা নাড়ল স্পর্শী। মায়ের মুড আজকে ভালো, তাকে আরেকটু খুশি করতে বলল। ঠিক আছে, তা না হয় করলাম। খুশি হয়ে গেলেন পিপাসা, আর সে উৎফুল্ল হয়ে বলল, আমিও তোমার পার্লারে পার্ট টাইম জব নেব আম্মু। আমার সব খরচ তো তুমিই দিবা, কিন্তু বেতনটা আমার পার্সোনাল থাকবে, ওকে? হেসে দিল পিপাসা। উঠে রুমের বাইরে বের হবার প্রয়াস করতেই স্পর্শী ডাকলো, বলল, মা একটু শুনবা? পেছনে তাকালো পিপাসা, আলতো হেসে মেয়ের পাশে বসে বললেন, কিছু বলবে? খানিকটা ভয় পেল স্পর্শী। মা রাগ করবে না তো? নিজেকে স্বাভাবিক রেখে বলল। তুমি কি ব্যস্ত? মায়ের দিকে তাকিয়ে আলতো কণ্ঠে বলল, মা, আমাদের দাদাবাড়ি কোথায়? এখানে তো আমরা ভাড়া থাকি, কিন্তু আমাদের তো গ্রামের বাড়ি আছে। ওটা কোন জায়গায়? থমকে গেল পিপাসা, আমতা আমতা করে বললেন, হুট করে এসব কথা বলছিস কেন? আমার রান্না করতে হবে, তোরা পড়তে বস। মুহূর্তে হাত টেনে ধরল স্পর্শী। উঠে দাঁড়ালো মায়ের সামনে, চোখে চোখ রেখে বলল, আর কতদিন পালাবে? জীবনেও কি জানতে পারবো না নিজের জন্ম পরিচয়? আর সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। উফ, আপু কেন এই কথা আবার তুলে ধরলো? এখনই তো মা রেগে যাবে। পিপাসা অস্বস্তিতে পড়ল, হাতে ঝাড়া মেরে ছাড়িয়ে বলল, তোকে 100 বার বলেছি, এইসব ফালতু কথা আমাকে কোনোদিন জিজ্ঞেস করবি না। তেতে উঠল স্পর্শী, চিৎকার করে বলল, ফালতু? আমার জন্ম পরিচয় তোমার কাছে ফালতু? আমার বাবা দাদার পরিচয় জানতে চাওয়াটা তোমার কাছে ফালতু মনে হয়? আর কত লুকাবে আমাদের থেকে? জন্ম থেকে জেনে এসেছি বাবা নেই, মারা গেছে। ভালো কথা, মেনে নিয়েছি। দাদা দাদি নানা নানি কাকা মামা তো আছে। আচ্ছা, সেটাও বুঝলাম নেই, কিন্তু আমাদের তো একটা স্থায়ী ঠিকানা থাকবে। সেটা কোথায়? আমাদের জন্মস্থান কোথায় মা? আমরা কি সারা জীবন বাসা ভাড়াই থাকবো? সারা জীবন পরিচয় হিসেবে জেনেছি বাবা শামসুল সর্দার। কোথায় তিনি? কোথায় সেই সর্দার বাড়ি? আদৌ কি এই নামের কোনো অস্তিত্ব আছে নাকি বানোয়াট? আচ্ছা মা, আমরা কি তোমার অবৈধ সন্তান, যার কারণে তুমি পরিচয় দিতে পারছো না? সেটা হলেও তো বলবে, তাহলে আর কখনো জিজ্ঞেস করবো না। কিন্তু এভাবে ধোঁয়াশায় রাখছো কেন? পিপাসা বেগম মেয়ের অশ্লীল শব্দোচ্চারণে বাকহারা হয়ে গেলেন। রাগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলেন। স্পর্শী নির্ভীক, কোনো বাধাই দিচ্ছে না। আর সে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ছুটে গিয়ে মাকে বোনের থেকে ছাড়ালো। ভীষণ অসহায় লাগছে পিপাসার। ছুটে গিয়ে নিজের রুমের দরজা আটকালো। 2 হাত দিয়ে মুখ চেপে কান্না করতে লাগলো অবিরত। এই মেয়ের জন্য আজ অবধি নতুন কারো সাথে সংসার সাজায়নি, একা এক চড়ুই পাখির মতো উড়ে এসে ছিটকে পড়েছে এই অচেনা শহরে। 1.5 মাসের অন্তঃসত্ত্বা কোলে 3.5 বছরের বাচ্চা নিয়ে ভিখারিনীর মতো দিন কাটিয়েছে। দিনের পর দিন সংগ্রাম করে নিজের ভিতর শক্ত করেছে মাত্র। আর সেই মেয়েরাই তার চরিত্রে কলঙ্ক লিপতে 2 বার ভাবলো না। কি লাগবে ওদের একটা নিজের বাড়ি? দেবে তো পিপাসা। এই তো আর কটা মাস, টাকা জমিয়েছে সে, একটু জমি কিনে বাড়ি বাঁধবে, মেয়ের বিয়ে দিবে। কিন্তু মেয়েরা আজ পরিচয় খুঁজছে, সে কি যথেষ্ট নয় ওদের আশ্রয়স্থল হিসেবে? কেটে গেছে প্রায় 3 ঘন্টা। ঘড়ির কাঁটায় 11:30। আলতো পায়ে রুম থেকে বেরিয়ে এসেছে পিপাসা। মেয়েদের রুমে ঢুকতেই দেখলো ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে স্তব্ধ বসে আছে স্পর্শী। তার সাথে লেপ্টে শুয়ে আছে আরশি। অনেক ভেবেছে পিপাসা, আর কোনো লুকাচুরি নয়, সবাই বড় হয়েছে, আজ নয় কাল নয় জানতেই পারবেই। তার থেকে তার মুখ থেকে শোনাই ভালো। সব শোনার পর যদি মেয়েরা তার কাছে থাকে তো ভালো, আর যদি বাপের কাছে চলে যায় তাও আটকাবে না সে। ধীর পায়ে স্পর্শীর পাশে গিয়ে বসলো, থমথমে কণ্ঠে বলল, কি জানতে চাস বল। স্পর্শী তড়িৎ গতিতে উঠল, মায়ের দিকে তাকিয়ে সরাসরি বলল, আমার বাবার বাড়ি কোথায়? শান্ত কণ্ঠে পিপাসা শুধালো। পিরোজপুর। মধ্যাকাশ যখন অন্ধকারের ছায়া নিয়ে খেলতে ব্যস্ত, ঠিক সেই সময়টাতেই আলোর রেশ দেখা দিল কিছু অপরিপূর্ণ জীবনে। বোনের গায়ের সাথে লেপ্টে ছিল আরশি। পিরোজপুর নামটা শুনতেই দুম করে দাঁড়ালো। চোখ তার চঞ্চল হরিণের ন্যায় সতর্ক হলো, কান হলো সজাগ। স্পর্শীও অনেকটা চমকে গেছে, কিন্তু তার সেই ভঙ্গিমাটা প্রকাশ করলো না, বরং পূর্বের চেয়েও অগাধ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, বাবা মারা যাওয়ার পরে কি সবাই আমায় অবহেলা করেছে, যার দরুন একা থাকছো আমাদের নিয়ে? ঠোঁট ভেঙে এলো পিপাসার। খুব কি দরকার ছিল মেয়েদের এমন ভয়ঙ্কর কথা বলার, আজ এত বছর ধরে এমন মিথ্যের বিচরণ করার? নিজেকে ধাতস্থ করে বলল, তোদের বাবা বেঁচে আছেন এখনো। আমি মিথ্যে বলেছি যাতে তোরা বারবার না জিজ্ঞেস করিস।
ভাগ হারা হয়ে গেল স্পর্শী। দুহাত দিয়ে মুখ চেপে ধরে বসে রইল। কান্নার শব্দগুলো গলায় দলা পাকলেও চোখ যে দুর্নিবার। সে কি করে অশ্রুকে দমন করবে? অস্পষ্ট স্বরে কান্না করে দিল স্পর্শী। মায়ের উদ্দেশ্যে বলল, কেন বলেছ এমন? তোমার বিবেকে একবারও বাঁধলো না এত বড় একটা মিথ্যে কথা বলতে? আজ কতগুলো বছর আমাদের এতিম করে রেখেছো। কি এমন হয়েছিল যে এমন করতে হলো? পিপাসা নিচু চাইল, নিজেকে সাজিয়ে নিল চুপ করে। এরপর মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছি। হয়তো তোদের সেটা পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার দিক দিয়ে আমি এখনো ঠিক। থেমে শান্ত কণ্ঠে বলল,